দুটো বাঘ সমান ভাবে আসছে, একটা আসছে পিছনে, একটা আসছে আগে। আগে যে বাঘটা, ওই বাঘটা কিন্তু ওই বাঘের আরেকটা বাঘের মুখে এরকম সব মাছ। তো একসঙ্গে আরে হরিণ যখন, তাই হরিণ ধরবে কি মানুষ ধরবে এর তো ঠিক নেই। আমি তখন হরিণের বলছি যে লাঠি এগিয়ে দাও। নমস্কার, আমার সুন্দরবন লাইফে একটি নতুন আরো একটি বাঘের গল্পেতে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, এই কদিন ধরে 4 দিন ধরে কিন্তু লাগাতার বৃষ্টিপাত হচ্ছে, আর নিম্নচাপ হয়েছে 4 দিন ধরে, এখনো 3 দিন হবে। তো এভাবেই আছি, এখনো রৌদ্রের মুখ দেখিনি। মানে বাড়িতে খাচ্ছি, বাড়িতেই শুচ্ছি, এরকম একটা ব্যাপার চলছে। তো বাড়ির বাইরে রাস্তায় বেরোতে পারছি না, এরকম একটা পর্যায়ে চলছে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে ঝড় হচ্ছে, আর সেই একটানা যদি বৃষ্টি হয়ে যায়, কোনো কিছুই ভালো লাগে না। তো অনেক কাজ পেন্ডিংয়ে আছে, সেই কাজগুলো করতে যাব, কিন্তু সেই কাজগুলো করতে পারছি না, বৃষ্টির জন্য বেরোতেই পারছি না। যে একটা মানুষের কাছ থেকে এক্সপিরিয়েন্স নেব, সেই মানুষটার সঙ্গে কথা বলবো, তার মাঝখানে যদি বৃষ্টি এসে যায়, কি করে কথা বলবো। তো আজকে বাড়িতেই আছি, আর ঠাকুরদা পাশে আছে। ঠাকুরদার থেকে জঙ্গল সম্পর্কে আরো একটা মায়াবী গল্প শুনবো। এক কথায় যাকে বলে মায়াবী, সেই মায়াবী গল্প শুনবো। কারণ জঙ্গলের বাঘ জানি হয় মানুষ শিকার করে, আর নাহলে জঙ্গলের পশু শিকার করে। তো সেরকমই একটা গল্পের মধ্যে একটা হচ্ছে মায়াবী গল্প শুনবো আজকে। সেই মায়াবী গল্পটা হচ্ছে চড়া মায়া দ্বীপ থেকে ম্যাক্স টু ম্যাক্স 8 ঘন্টা লাগে। তো সেই দ্বীপের একটা ঘটনা শুনবো জঙ্গলমহলের। আমার ঠাকুরদা স্বয়ং সেই গল্পের ঘটনার সাক্ষী। একটি বাঘ একটি হরিণকে ধরেছেন, এবং সেই হরিণের গায়ে কোনো আঁচ ফেলেনি, কিন্তু আরেকটি বাঘ এসে হরিণটাকে খাবে। কিন্তু আজ যেই বাঘটা প্রথমে ধরেছিল, সেই বাঘটি নাকি ধরতে দিচ্ছিল না। সেই ঘটনাটা কি ঘটেছিল, একেবারে সরাসরি ঠাকুরদার কাছে চলে যাব, আর পুরো ঘটনাটা শুনে নেব। এই ঘটনাটা ঘটেছিল আমাদের, খুব সম্ভব আমার অত তো সঠিক খবর বলা সম্ভব নয়। হ্যাঁ। খুব সম্ভব 1385 সাল কি 84 সাল, এইরকম 84 কি 85 সাল এরকম হবে, তাই তো? 13 সাল। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনা ঘটেছে, আমরা বাড়ি থেকে আমাদের জীবিকা তো মাছ কাঁকড়া ধরে জীবিকা, কাঁকড়া ধরতে বেরিয়েছিলাম। আমার সেই বছর আমার নৌকোয় লোক ছিল, যে বুক পোড়া ধীরেন, হ্যাঁ বুক পোড়া ধীরেন, আর এই হরণ বরকুন দাস, আর আমি এই 3 জন। এখন এই 3 জন আমরা গেছি, যে একদিন তো বাড়ি থেকে পৌঁছানো যায় না, সে যেখানটা আমরা কাঁকড়া ধরি রাত্রি এক জায়গায় কাটাতে হয়। যে জায়গাটা আমরা রাত্রি কাটাই সেটা হচ্ছে বানতলার দুন। সেই বানতলার দুনের মধ্যে যেখানে আমাদের রাত্রিতে থাকা হয়, সেটা আমরা কিন্তু চাপান খোলা বলি। আচ্ছা। এখন আমাদের চাপান খোলা শুধু আমরা না, আরো অনেক 5-6 নৌকো তারা রাত্রি কাটালো, একসঙ্গে গল্প গুজব করা, রান্না বাড়া করা, খাওয়া করলাম করে ওখান থেকে সকাল বলা যাবে না, রাত্রি বলতে হবে, প্রায় 3:30 পৌনে 4টের সময় সেই জন্য ওখান থেকে নৌকো তখন ছেড়ে দিলাম, নৌকো তুলে ভাটার টানে ওখান থেকে আমরা চরমাইয়ের কাছাকাছি যখন গেছি, তখন কিন্তু প্রায় বেলা 6:30-7টা নাগাদ হয়ে গেছে। আচ্ছা। কারণ চরমা দ্বীপের কাছাকাছি দিয়ে ওখান থেকে কিন্তু হাওয়া উঠে গেল, উত্তরে হাওয়া, আর তখন জোয়ারও হচ্ছে, উজন টান। এখন আমাদের ওই হরিণ টানা চর বলে যে জায়গাটা, সেখানে আমাদের যেতেই হবে, না গেলে আমাদের বাইরে যদি ওর অন্য নৌকো ঢুকে যায়, তখন আমাদের ইনকামটা বন্ধ হয়ে যাবে। যত মার কাট করে সেই তুফানের মাঝখান দিয়ে আমরা কিন্তু নৌকো বেরিয়ে আমাদের নৌকো চালিয়ে দিলাম, আর ওরা পরপর নিচের দিকে আমাদের পিছনে কোথায় গিয়ে কোথায় ঢেকে সেটুকু বলতে পারবো না, কারণ ওরা আর আমাদের সঙ্গে যায় না, আমরা একখান নৌকোয় গিয়েছিলাম। যে যখন আমরা হরিণটানা শহরে দিয়ে উপস্থিত হয়ে গেছি, তখন বেলা প্রায় 10:30-11টা। যে ওখানে আমাদের ওখানে খাল, আমাদের অনেকদিন তো চেনা খাল, তখন তো বহুদিন তো আমরা কাঁকড়া ধরতাম। আর সেই খালে যেয়ে আমাদের উপস্থিত হয়ে তখন কিন্তু আমাদের দোনদলে কিছু বাঁধা হয়নি। কারণ ওখানে খালে গোড়ায় একদিন ওই খালে গোড়ায় ঢুকে ওখানে এক বাঁ গোবর দিয়ে বাঁ একটা পোলা মতো আছে, হাওয়া লাগে কম, তুফান কম লাগে, সেখানে আমরা কিন্তু ধরে থাকতাম।
আচ্ছা। সেইখানে ধরে থেকে নৌকা দেওয়া দনদলা ছিল, তারা তারা যা ছিল, সেই দিন ভোর আমরা ওই কাজ করলাম। তারা গাঁথা, দন বাঁধা, দুলো সাজানো, মানে নৌকার আনুষঙ্গিক যে কাজ আমরা সেই নিলাম। সন্ধ্যে হয়ে গেল, ওই দিনকে আর আমি খালে ঢুকতে পারলাম না। এখন তারপর দিন ভোরবেলা আমরা কিন্তু ওই ওই খালের ওখান থেকে দন, গোড়া থেকে দন আরম্ভ করে আমরা কিন্তু গেছি একদম খালের আগা পর্যন্ত। তো আমাদের দনের সংখ্যা বলি, আড়ি হাত করে একটা একটা দূরত্ব করে চারা বাঁধা, ওখানে তো 9টা চারা বাঁধতে হয়। তো এইরকম দনটা কতটা লম্বা হতে পারে সেটা অনুমান তোমরা করতেই পারো। আমি জঙ্গলে গেছি অনেকবার, আমি দেখেছি দনদলা কিভাবে তৈরি করে। এখন সেই ভাবে আমরা 6 দড়ি ফেলে গেছি, গন শাখা বান করে দন বাই। এখন 6 দড়ি দন ফেলায় আমাদের মতো নৌকোয় যা কাঁকড়া হয়েছে প্রথম দিন 2 কুইন্টালের উপরে কাঁকড়া হয়েছে। মানে 2 কুইন্টাল? হ্যাঁ, 2 কুইন্টালের উপরে কাঁকড়া হবে। আচ্ছা। তখন তো আর আমাদের মাপ ছিল না, আমাদের ছিল তখন ঝোলা ধরন। হ্যাঁ, মানে ডোল ডোল ছিল। হ্যাঁ, ডোল ছিল। এখন ওখান থেকে মেপে দিতাম, যে আলো ছিল সে আলো যাতে করে মেপে দিতাম। এখন ওখানে যখন আমরা আবার ওই ভাটায় ওখান থেকে ভাটায় যায়, জোয়ারে যা কাঁচ ধরবে তার চেয়ে ভাটাটার হাফ ধরবে, এটা আমাদের হিসাব। ভাটায় কম ধরে এমনি কাঁকড়া। তার যাতে বসে থাকা যাবে না, যাই দূর করে নাচতেই হবে। সেইভাবে আমরা ওখান থেকে কিন্তু বন ফেলে আস্তে আস্তে আমরা যেখানে নোঙর করে থাকি রাত্রি, তার একটা দড়ির ওপরে সে জায়গাটায় বেশ খালটা কিন্তু পরিষ্কার জায়গা। তোমার যে পুকুর যা আছে পুকুর, এই পুকুর সেও পরিষ্কার, এইরকম জায়গায়। এখন খালের এক পারে দেখি যে একটা হরিণ আমাদের পাশে যাচ্ছে, আমাদের নৌকোর সঙ্গে সঙ্গে সোয়ালের ওপর দিয়ে। আচ্ছা। আর কিছুক্ষণ ওই হামির বাড়ি দেখছি 2 বাঘ হচ্ছে পিছনে, ওই হরিণ পিছন পিছন। এখন ওইটা আমি আর দেখতে পাইনি, দেখতে পেয়েছি হরণ বদলাম নৌকোতে মাছ ছিল, খুব খুব সতর্ক লোক ছিল। জঙ্গল সম্পর্কে এতখানি অভিজ্ঞতা ছিল যে একটা পাতা যদি নড়ে তা বলে দিতে পারতো যে এটা কোন পাতা নড়েছে, হাওয়ায় পড়লো না পাখিতে ফেললো না কোনো হরিণ আসতেছে কি ব্যাগ আসছে, যেটা কিন্তু বলতে পারতো। সেনসিটিভ লোক ছিল, খুব স্মার্ট লোক। এর মধ্যে আমাকে বলে অজিত কি এই উঠে মাত্র টাকা তো আমার পিছন দিকে কি হাসতে হাসতে বাঘের শব্দ মতো, তো হরিণ তো দেখতে পাচ্ছি। এই তো হরিণ আমাদের নৌকোর শব্দ দিয়ে আসতেছে, আর পিছনে অত দূর শব্দ চালিয়ে বাঘের শব্দ আর কিছু না। আবার নয় মাথামুখি তাই দেখি একদম 2টো বাঘ সমান ভাবে আসছে, একটা আসতেছে পিছনে, একটা আসছে আগে। আগে যে বাঘটা, ওই বাঘটা কিন্তু ওই বাঘের আরেকটা বাঘের মুখে এরকম ছাপ মারছে, আসতে দেবে না। ও এগিয়ে আসতে দাঁড়িয়ে তখন এগিয়ে ছাওয়া মারে, কিছু যাতে বলছে বাঘকে, হরিণকে ধরতে দেবে না, বাঘিনী খেতে দেবে না, বাঘিনী বাঘকে খেতে দেবে না। এখন আমি তখন বলছি যে হরণদা এ কি গো, যে আশ্চর্যজনক, তুমি তো ওর গার ধার দিতে আর দন ফেলে এলে, খালি এপার ওপার দন ফেলতে আমাদের, তো দনের ধারে ধারে এসে গেল, আর আমাদের দনও শেষ হয়ে গেল, আর তো আমাদের পালাবার জায়গা নেই, আর যাওয়ার জায়গা নেই, আমাদের এখানে ধরে থাকতে হবে। এখন যাতে আমাদের দনও শেষ হয়ে গেল, আমুক গ্রামে ফেলে দিলাম দিয়ে। তখন আমি বলি বাঘ যখন হয়ে তাহলে সে অঘটন একটা ঘটাবে, এ না ঘটিয়ে থাকবে না, 2টো হয় একসঙ্গে। আরে হরিণ যখন, তাই হরিণ ধরবে কি মানুষ ধরবে তো ঠিক নেই। আমি তখন হরিণের বলছি যে লাঠি এগিয়ে দাও। আমাদের ওই নৌকো যে ঘর করা তো সই বলি আমরা যারে, ওর ওপরে কিন্তু আমাদের 3খানা লাঠি, ভালো মোট গড়ানোর মোটা লাঠি আমাদের কিন্তু কাটা থাকতো, রেডি, সবসময় রেডি। ও লাঠি ভিন্ন কোনো কথা হবে না।
আর সঙ্গে সঙ্গে পড়া দিলেন, তখন ওই লাঠি এখন আমার দিকে এগিয়ে দিল। হুম। দিয়ে হরণ বরণ গাছকে বললাম যে তোমার বাঘের দিকে আমার গলি মাথা রাখো, হুম। আর পাশাটা তোমার মাঝখান দিকে গ্রাবি দাও, হুম। যেন তোমাদের ওপর আক্রমণ না করতে পারে, আর আমারও যদি আক্রমণ করে সে যাবো আমি যাবো। হুম। এই বলে নৌকো তখন নৌকোর পিছন তখন যাই ফেলে দেওয়া হলো ওই হরিণ টানার খালে। হুম। খালটার নাম হচ্ছে হরিণ টানা, হুম। বা ওই যেখানে আমরা গেলাম ওটা হচ্ছে মায়াদেবীর হরিণ টানা চর। হুম। বা ওই চরে বা ওই আমরা যেখানে ওর আর পারে ওপারে এড়িয়েছে আমরা বলি তামাকের দুনে, হুম। আর সরকারি ডাকে বলে ওরা দোবাঁকি। হুম। আর ওখান থেকে মাসুয়া ওই ওই রকম 2-3 ঘন্টা লাগে, সমুদ্রের যে মাসুয়া নদী যেখানে এখন ফরেস্ট ক্যাম্প করেছে হুম। ওই রকম লাগে। আমার নৌকো লাগতো। হুম। হ্যাঁ, এখন বোটে তো খুব কম কম টাইমে যাতায়াত করে ওরা, আমি ওদের কথা বলতে পারবো না। এখন ওখানে যখন আমরা নোঙর করেছি তখন হরিণ কিন্তু আমাদের এই নৌকো সোজা দাঁড়িয়ে গেছে। হুম। হরিণ ভেবেছে যে আমি মানুষের ধারে যখন আসি তাহলে আমার জীবনটা বাঁচবে। হুম। ভরসা পেয়েছে। হ্যাঁ, ভরসা পেয়েছে হরিণ। ওটা গতিটা বুঝলাম, হুম। নয়তো তো হরিণ তো আর মানুষের ধারে আসে না। কোনোদিন ওই বাঘে তাড়া করুক আর যায় তার জীবনে ভয় বনের দিকে পালায়, কিন্তু ওদিকে তো আমার পালাবার জায়গা নেই, মানুষের ধারে গেলে বাঁচবো। হুম। তখন এই পিছনে এই হরণ বরণ করে এসেছি, ওই কাছে আস্তে 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 কিন্তু ঢিলা দিয়ে 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 ওই হরিণের নিকটবর্তী নৌকো কুলির দিকে চেপে দিয়েছে। হুম। আমি তো দেখছি, আমি তো গলি মাথা বাঘের দিকে ফোন দিকে লক্ষ্য। হুম। বাঘ তখন কি করছে, তোমাদের তাকিয়ে আছে? বাঘ না, বাঘ তখন কিন্তু ওখানে ওই দুটো কিন্তু লড়াই হচ্ছে। একটা এধার যাচ্ছে যে হরিণ দিকে আসবে, এই বাঘে নিয়ে ওই মুখে হয়তো মারে, হুম। আর এধারে আছে তাও এই বাঘ নিয়ে ওর মুখে হয়তো মারে। ও কিন্তু এইগুলোতেই দিচ্ছে না বাঘ। হুম। আর আমি তখন মা বাবার নাম কিন্তু প্রত্যেক মুখে দাঁড়িয়ে আমার নাম যা করার মতো আমাদের জীবনে অন্তর দেয় করছি। তখন পড়া ধীরেন বলছে কথা যে অধীর এ কাঠি কেটে দে। হুম। কাঠি কেটে চললাম একেবারে, যেখানে থাকলে আমাদের জীবন থাকবে না বলো। তখন আমি ওই পড়ে ধীরেনকে বলছি তুমি অত ভেতরে গিয়েছ কেন? হুম। আমার নাম করে আমি তো আসি নৌকোয়। তখন ঠিক আমার এইরকম ধরুন ভাষাটা বেরোচ্ছে মুখ দিয়ে, আমি তো আসি নৌকোয়। হুম। বাঘ তো বাঘ, বাঘের বাবার ক্ষমতা নিয়ে যে নৌকো এসে লোক নিয়ে যায়। ও চৌকি পড়া বাঘ, ও বাঘ যেখানে যাবে সেখানে ওর মৃত্যু, ও জলে নেমে যাবে। তখন আমি কিন্তু এইরকম কথাবার্তা বলছি। হুম। ওই বাঘ যতই হরিণ দিকে গিয়ে আসে, হরিণটা তখন পিছিয়ে আমাদের নৌকোর দিকে আসে। এই গতিতে একদম নৌকো হয়ে কুলির জল ছাড়া কিরকম 4-5 হাত দূরে আছে নৌকা। ওই কুল ছাড়ে, কুলির মাটি ছাড়া নৌকো 4-5 হাত দূরে আছে। হরিণটা কিন্তু বনের ভিতরে আর পিছিয়ে নৌকোর কাছে এসে দাঁড়িয়ে গেছে। হুম। লাঠির বাড়ি দিলে কিন্তু হরিণ মরে যায়, হুম। এমন কাছে পৌঁছানো এসে গেছে। হুম। তখন মানুষের কথা কি বল, সবাই তো আর মানুষ না, এরই ভিতরে পশু জানোয়ার সব তো এরই ভিতরে। হুম। এখন ওই পড়া ধীরে ও কিন্তু মাঝখানে লাঠি নিয়ে দিয়ে তো ওই হরিণ মারবে। হুম। আমি তখন হরিণ ওই ধীরেনকে বললাম খবরদার তুমি হরিণ গায়ে বাড়ি দেবে না। হুম। ও এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। হুম। ও এখন মৃত্যুর জন্য ও ভয়াতুর হয়ে আমাদের ধারে যে পালিয়ে গেছে, অথচ তুমি ওকে মারবে না। হুম। তখন হরিণ বলছে বলে ধীরেন দা তুমি ওই হরিণ গায়ে বাড়ি মেটো না। হুম। আর হরিণও সবাই তখন নাম করছে। হুম। বাঘ তখন কিন্তু পর ওই জঙ্গল ভিতরে হরিণ যখন বেরিয়ে না আমাদের নৌকো দাঁড়িয়েছে, বাঘ তখন জঙ্গল ভিতর দিয়ে বেরিয়ে ওই ঠিক জলে গানতে দিয়ে হরিণ ঘুরতে এসে গেছে। হুম। লড়াই করতে করতে ওই বাঘ এগিয়ে আসে আর বাঘ মুখে হয়তো মারে। হুম। এই করে করে মোটে না হোক আর কি বলি, আপাতত 3 কোয়ার্টার টাইম। 3 কোয়ার্টার টাইম। 3 কোয়ার্টার মানে 45 মিনিট। আচ্ছা। এখন এমন টাইম হচ্ছে, এখন হতে হতে তারপর আমি তখন বলছে মা
আজকে যা না দেখার তাই দেখছি, আমার বয়সে তো আমি এরকম দেখিনি কোনোদিন। তো তোমার একই লীলা হুম বাবা দক্ষিণ রায়, তোমার একই লীলা বাবা দক্ষিণ রায়, তুমি তো নিজে বাঘ, হুম আর হরিণ তো একটা মায়াবী জিনিস। হুম তুই কি আমাদের পরীক্ষা করতে এলে জানো ভয় পাই কিনা? তাই তো সবারই চরণে আমার শতকোটি প্রণাম। হুম হরিণটাকেও রক্ষা করো আর আমাদেরও রক্ষা করো। কোথায় যাবো ডাকছি, কারে ডাকবো? এখানকার আমাদের অন্য লোকজন নেই। হুম তো বাঘ যদি কোন রকম রূপ ধরে এসে আমাদের পরীক্ষা করে তাও হতে পারে, আর হরিণ যদি মা বনবী সেজে এসে যদি রূপ ধরে আমাদের নগর দ্বারা আসে তাও আসতে পারে, আমাদের পরীক্ষা করলেও করতে পারে। আমাদের অন্তত তোমরা বাঁচাও। হুম কোথায় আছো ভগবান? মা বনবিবি, ভাতেশ্বরী বনবিবি মা, হুম শুনি যে তোমার নাকি অসীম কৃপা, তোমার নাম করলে কোনো জানোয়ার জন্তু আক্রমণের ভয় থাকে না। তা আজকে আমরা একই রূপী বললাম যে আমাদের নৌকোর ধারে বাঘে ধরবো হরিণ, আর আটটা বাঘ দিতে বাড়ি, আর আমরা লাঠি নিয়ে হরিণ গায়ে বাড়ি মারতে পারছি না, বাঘের গায়ে বাড়ি মারতে পারছি না, আর আমরাও ভয়তো নৌকো তুলতে পারছি না। তাইলে তোমার ঈশ্বরের খেলা আমাদের ওপর হোক, কি আমাদের পরীক্ষা করছো মা? হুম আমরা কি অপরাধ করলাম? আমাদের অপরাধ ক্ষমা করো। হুম বাঘটাকেও আমাদের তাড়াবার ক্ষমতা নেই, আর হরিণটাকে বাঁচাবারও ক্ষমতা আমাদের নেই। হ্যাঁ এখন হরিণ কিন্তু মা আমি বুঝতে পারছি, তখন মার সঙ্গে কথা বলছি, তখন আমার ইনোসেন্স হারিয়ে গেছে। হুম যে মা বনবীর যেন মনে হচ্ছে আমার চোখে, যেন মা বনবী দাঁড়িয়ে দিয়ে মা বনবীর সঙ্গে যেন আমি যেন কথা বলছি। আরে মা, হরিণটা প্রাণের ভয়ে যে আমাদের কাছে পালিয়ে গেছে, আমাদের কাছে হরিণটাকে ভয়ে খাবে, আর তুমি মা হয়ে জঙ্গলে বসে থাকবা, হুম আর আমরা ওকে বাঁচতে পারবো না? একদম কাঁদতে। এখন হঠাৎ করে ওই বাঘিনী এমন করে বাঘের মুখে এমন ভাবে থাবা মেরেছে যে বাঘ তখন উল্টো ভাবে সুট মেরেছে। হুম সে সুট মেরেছেটা কি, ওই যে সুট মেরেছে সেই যে সুটির যে কাদা, ওই কাদা ছুটকেছে, তখন আমাদের নকুর গলি মাথা ফুটতেছে। হুম আর বাঘিনী ওই সঙ্গে সুট মারলো। ওই বাঘ ওই বাঘাটাকে বাঘিনী তাড়িয়ে নিয়ে যাচ্ছে, হুম আর হরিণ তখন চুপ করে দাঁড়িয়ে গেছে আমাদের নকুর দিকে তাকিয়ে, আমাদের দিকে তাকিয়ে। হুম আর এই পোড়া ধরে এত বড় নিয়ম খারাম, হুম ওই হরিণ যায়নি বলে বা হরিণ আরো ভয়েতে ওই জলে, হরিণ তো গল জল নেমে গেছে, আমাদের নৌকোয় উঠবে, ও মারবে বাড়ি। আমি তখন বললি ধীরেন্দা, খবরদার তুমি বাড়ি মারবে না, হরিণ গায়ে এক বিন্দু বাড়ি মারবে না, ওই নৌকো হরিণ দাঁড় লাগিয়ে দাও, যদি পারো তো ওই হরিণটাকে ধরে তোলো, হ্যাঁ তোমার পাশে তুলে নাও, হ্যাঁ নিয়ে হরিণটা যতক্ষণ আমাদের নৌকো থাকবে, হরিণ ইচ্ছে হলে অন্য জায়গায় দিতে হয় তাও আমরা যাবো, হরিণটাকে তো মারবা না, খবরদার খবরদার। তো হরিণ বললো, আরে তুই কি বলছিস, বড় হরিণ তো। আমি হরিণটা কে তোমরা জানো? ওই হরিণটা কে তোমরা জানো? ওটা তো বাঘের আহার। হুম বাঘ খেতে যেয়ে আটটা বাঘে খেতে দিল না, হুম তাহলে এখন ওই হরিণটা কি জানো? তোমার শরণাগত, আমাকে শরণাগত। তো ওরে যদি আমরা মারি তো ভগবান আমাদের এই দেব না, বাড়ি যেতে দেব না, জঙ্গল খেয়ে ফেলব। তাহলে কি করবো? হুম নাহলে তো তুমি আস্তে হরিণটাকে ধরতে পারো, এরকম দেখো, ধরে নৌকো তোলো তোমার পাশায়। হুম আর আমার তো আর কাশি নেই যে আমি কাশি খুলে দিল তো ছোট কাশি আর পাবো না, হুম ডুবে যাবে কাশি। তখন আমাদের এখন যে লেইলেন কাশি, তখন আমাদের লেইলেন গাছ ছিল না, আমাদের এই যেটা যে পাঁচ চাষ হতো, ওই পাঁচ চাষে দড়ি বেঁচিয়ে কাশি করে সেই কাজটা আমরা নৌকো চাপিয়ে থাকতাম, হুম ও ছাড়িয়ে জলে ডুবে যাবে। এখন হরেন তখন নৌকোর পাশে আস্তে আস্তে খুলে টেনে নিল, নিয়ে তখন হরিণ গায়ে হাত দিল, হরিণ তাও যাচ্ছে না। হরিণ নড়ছে না। এই তারপর অগত্যা ওই হরিণ ওখানটা আস্তে আস্তে জলে নামলো, হুম নিজে নিজে জল নেমে খালে, আমরা আছি খালের ডান পারে, আর আমরা এখানে ডান পারে ওই বাঘের সঙ্গে লড়ে আছে, হরিণ সঙ্গে লড়ে আছে, ওই ওই সেই জায়গায় ওইখান থেকে হরিণ আসে নৌকোর পিছন দিয়ে সাঁতার দিয়ে খালের
দক্ষিণ পাড়ে গিয়ে উঠলো, বাঘ যে পারে নেই সেই পাড়ে গিয়ে উঠলো। হুম। উঠে তখন চরে দাঁড়িয়ে তখন আমাদের দিকে তাকিয়ে দেখছে। তখন আমি বলছি, মা এ কি তোমারই লীলা? হুম। তুমি কি আমাদের পরীক্ষা করছো? তা কি বলি আর, যে টাইম হয়েছে আমাদের, তাতে করে আমি ভেবেছিলাম যে আমাদের জলে দোন ফেলে দিয়েছে, কাঁড়া ধরার জন্য যে দোন, ওই দোনে সার আর একটা নেই। আমি ভেবেছিলাম খালে দিয়ে যাও কাঁকড়া ধরতে, দিয়ে যাও কাঁকড়া সারা খায় কাটে, খেয়ে ফেলেছে চারশো। চারশো খেয়ে ফেলেছে। আমার তো অনুমান ছিল। ওখান থেকে আমরা তখন ওই কাজটা তুলে দিল, ওর বুটের পোঁতা ছিল, বুটেটা তুলে দিল, আস্তে আস্তে কাজে টেনে নৌকো ধারে গেলাম, এই দোনের ধারে। দোন ধারে গিয়ে দোন তোলা আরম্ভ করে ওখান থেকে তো দেখলাম যে দোনের সাথে ঠিকই আছে, কোনো ক্ষয় হয়নি। কটা কাঁকড়া ধরেছিল, গড়ে বোধ হয় 80-90টা কাঁকড়া ধরেছে। তার বেশি ধরে কথা ছিল, কিন্তু ভাড়া তো কম ধরেছে, তুলে নেন। 80-90টা কাঁকড়া কম কথা না, অনেক কথা। ওই রিস্কের মধ্যে যা পড়েছে সেটাই অনেক। অনেক। এখন ওখান থেকে যখন আমরা দোন তুলে যখন বেরিয়ে আসলাম, খালের গোড়ায় এসে দেখি যে সরকারি বোটটা বেরিয়ে গেছে। এখন আমি যখন নৌকো মাঠে বেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওরা এরকম হাতছানি দিতে এগিয়েছে, ওখান ধরো না। আমি ওর ধারে গেলাম, গিয়ে দেখি যে ভবেশবাবু। হ্যাঁ, ভবেশবাবু আমাকে দেখে বলে, কি গো অদিত, আপনি এখানে? হ্যাঁ, আমি তো কাঁড়ে এলাইনি, এখানে এসে ধরি। তো মুশকিল, তো আপনি মুশকিল করেছেন, তা আপনাদের এখানে থাকা হবে না তো? এই ঝড় বর্ষা আমার যাওয়ার উপায়, জল না তো করতে যাবো শীতকালে, এখন আগামী মেঘ, আর এই খালতে বেরিয়ে কত যাবো? তাহলে তো আমরা তো রাতে এই খাল থাকবো, আমি তাহলে আমি আপনাদের গায়ে বোট বেঁধে থাকবো, আমার নৌকো বেঁধে থাকবো, কোথায় যাবো? তা সেই তো, আপনি না হলে আমি অন্য নৌকো হলে আমি এখান থেকে বের করে দিতাম। তা নৌকো খাওয়ার কি আছে? আমি না খাওয়ার আর অন্য কিছু থাকবে, দেখি একটা সুদ ফেলি, ফেলে দেখি মাছ যদি হয় তাহলে তাই হবে। ওই একটা মাছ হলে তো হয়ে যাবে, 3টে লোক মাত্র। তাহলে তো আমাদের নিরামিষ খেতে হবে, আর তো সেটা জলের ইচ্ছা। এখন এই বলে আমি তখন এক খাওয়ান জাল ফেললাম ওই খালে ওড়াই, ছোট খাল। চিংড়ি মাছ পড়েছে, তার যা না পড়ার তাই পড়েছে, সব বড় 1 বিঘত করে লম্বা জাল পুরো সাদা হয়ে গেছে। অন্তত নিম্নপক্ষে 3 কেজির নিচে না, এক খেমনে। তখনকার সময় কি হ্যাঁ, বেশি পড়তো? যত মাছ লোক এদিক ওদিক তো যেত না লোক মাছ মারতে, মাছও বেশি হতো, থাকতো তো সবসময়। এখন ওই চিংড়ি মাছ নিয়ে সুদ ফেললাম সঙ্গে সঙ্গে, ওই 1 ঘন্টা 3 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফিলে বোধহয় মিনিট 5 পরে নিয়ে এর মধ্যে সুদে টান দিয়েছে। তুললাম, তুলে দেখি যে 3টে কান্না ধরেছে একসঙ্গে, বড় 3টে কান, একটা কান যেমন 2 কিলোর নিচে একটাও না, একটা কান মাছ। এখন ওই কান যখন হলো তখন মাছ নৌকো তুলে বলবাবু, তাহলে কি আমার রাত্রে খাওয়া দাওয়া তো হয়ে গেল, তাহলে কি হয়েছে? 3টে কান মাছ হয়ে গেছে, এরকম হয় না তো? তো খুব ভালো হয়েছে আমাদের, আমরাও মাছ পাই না, 2-3 দিন ঘুরছি, আমাদেরকেও মাছ দেয় না আর নিতেও পারি না। তা কাটো, তাহলে কাটো। ধীরে ওই পরে ধীরে মাছ কাটা ভালো সব লোক ছিল। এখন মাছটা কাটলো, কাটে ওই ওদের অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা আমরা নিলাম। ওদের দিচ্ছিলাম প্রায়, ওদের সবগুলো প্রায় দিচ্ছিলাম, আমাদের 3 জনের মতো রেখে, কিন্তু ওরা নেইনি, সব বলে আমাদের তেল পারবে না, অত তেল কোথাও তো জোগাড় করবো। তবু অর্ধেকটা দিলাম, অর্ধেকটা রেখেছিলাম। রেখে ওখান থেকে বেরিয়ে, এক খাল তো সব দিন পাওয়া যায় না, সব দিন কাঁকড়াও পড়বে না, সব দিন কাঁকড়া হবে না, আরেক খালে দিতে হবে। এখন রাত্রি তখন কাটালাম ওই বোটে গায়ে বেঁধে। ভোরবেলা তখন আমাদের ভোর হতো কখন, প্রায় 3:30টার সময় আমাদের ভোর। আমাদের এই নৌকো যারা আমরা কাঁকড়াতে যেতাম তো, রাত 3টে বেজে গেলে আমাদের ভোর হয়ে গেল। 3টের সময় উঠে পড়বে। হ্যাঁ, তো যত বড় শীত হোক, যত বড় কুয়াশা হোক, যা হোক,
ওরা 3টের সময় উঠে যায় মানে সারা বছরের শিডিউল এটা। হ্যাঁ, এই তার ওখান থেকে আমরা তখন নৌকো ছুড়ে ওই মায়াদেবীর হরিণ টানা চরটা পাড়ি দিয়ে তখন আমরা মায়াদেবীর পুকুর পার গেলাম, মাছ খাওয়ার পার। যে অন্য একটা খাল ধরলাম, ধরে সেই খাল কাঁকড়া ধরলাম, দিয়ে ওই খালে বললাম ডাকাতির পাল্লায়। একই সঙ্গে একই টিভি হচ্ছে এটা। একটি বিয়ে এই যে প্রথম দিন কাঁকড়া, দ্বিতীয় দিন ওই হচ্ছে। সেই ডাকাতির পাল্লায় পড়ে এখন ওরা নৌকো জিনিসপত্র সব তুলে নেবে। আর আমি ডাকাত দিকে তো আমি চিনতে পারিস, তো আমার চেনা লোক সব ধান গাদর করতাম তো, সেই মুসলমান পার্টি। এখন আমি গামছা মধ্যে তখন দোনের ধারে বসে আছে আমার নৌকোর মাথায়, আর এর মধ্যে আমাদের নৌকো গায়ে ধরলো। ও শালাটা তো মানুষের মতো কথা বলে না, বলে এই তোদের বাড়ি কোথায়? তো হরণ বান্ডা যেহেতু বলতে বলে আমাদের বাড়ি সাতজেলিয়া, সৈন্যগুলি অফিসের ধারে। তাহলে তো নৌকো কি আছে? তাহলে নৌকো কি থাকবে? মাছটা 5-6 কেজি করে চাইলে আনি যা হাট বাজার দিয়ে, আর সেটা কাঁকড়া পাইছে, কালকে রাইছে, আজকে কটা কাঁকড়া ধরবার আগের দিন কটা হয়ে গেল, ওই কটা আছে, সেটা কি আছে? তাহলে গরুতে গামছার মধ্যে বুঝিয়ে সেও যে বন্দুক কোলে করে বসে আছে ওদের ওই ডাকাতের নৌকায়, সেইটা জিজ্ঞেস হচ্ছে যে গামছার মধ্যে বসে আস কেন? হরণ বর্ণনা মাথা ভালো দিকটা আসুক আর খারাপ দিকটা আসুক, বললে চোখে একটু যন্ত্রণা হয়, রোদের সাপ লাগলেই তো চোখ জ্বালা করে, তাই গামছার মধ্যে বসে আস। একটা মাথা খাটিয়ে এই কথা বললে এই গামছা খোলো তো দেখি। এখন যে ডাকাতির লোক তখন আমাদের নৌকোয় উঠলো, সেটা অচেনা ছেলে আমার, সেই দুইটা মাথা গামছা টেনে নিল, নিয়ে তারা মুখে দিতে, এই কে মেজো বাবু? ওকে চেনে? হ্যাঁ, এই মেজো বাবু, আপনি কথা বলছেন না? আমি তো আপনার দিকে তো আমি তো গামছার মধ্যে ভয়েতে যে কাগজ সঙ্গে দেখা হলো, কারা আসলো আমার ধারে, আর এ কারা কি করতেছে? সব বাংলাদেশের লোক, লোকগুলো সব আমাদের দেলবাড়ির লোক। দেলবাড়ির লোক? আচ্ছা, সব দেলবাড়ির লোক। হামিদ মুসলমান বলে সেই ডাকাতের গার্ডিয়ান, ওই হামিদু মোল্লা নৌকো নিয়ে আমার বাড়ি 8খানা নৌকো নিয়ে লোকজন নিয়ে ধান নিয়ে আসে। আর ওই ধান তখনকার বাংলা 76 সালের কথা বলছি, 76, 77, 78, হ্যাঁ 77, 78-এর কথা বলছি। তখন কিন্তু কটন এলাকা ছিল, কালোবাজারি, ধান পাতা ধরে দিত না, পুলিশ ধরতে পথে পেলে সেই নৌকো লোকজন সব জেল দেবে। আর আমার নৌকোতে কিছু নেইনি। তা আমার বললো যে জৌতাল কি করবো? আমি আপনি বাঁ ধারে ছোটো খালি ঢুকে থাকেন, আমি কাঁকড়া ধরে আসি, মাছ ধরে আসি, তারপর দুপুরে মাছ দেবো কোন যায়, আপনার তো কাঁকড়া খাবেন না, সব তো নিজের পাল। আমি বলছি যে সব তো নিজের পাল, কাঁকড়া তো খাবে না, দিয়ে আপনার জন্য মাছ আনতে পারছি, আমি দেখবো। এই বলে একটা দড়ি ফেলে থেকে গেলাম, যে আবার ওখান থেকে কাঁকড়া ধরে ভাটায় ফিরে এসে সেই দড়ি তুলে দেখলাম যে দুটো দাওয়া মাছ ধরেছে, বড় বড় সাইজের। বড় কিরকম ওই 1.5-2 কিলো করে একটা হবে। তখনকার দিনে অসংখ্য মাছ আমাদের কাছে ছিল ছোট, 1.5-2 কিলো করে মাছ, রসুন মাছ আমাদের কাছে ছিল ছোট মাছ। কিন্তু এখনকার বর্তমান দিনে ও মাছ, এখন বর্তমান দিনে ও মাছ হয়ে গেছে হেভি বড়। ও যদি একটা কেউ পায় তা লোকে সীমা থাকবে না দেখার জন্য কত বড় মাছটা, ঠিক। কিন্তু এই মতো ভাই ওখান তো আমরা সেই খালে কাঁকড়া মেরে, ওই খালে 2 দিন মারলাম, ওই এক খালে 3 দিন মারলাম, বড় 4 দিন কাঁকড়া মেরে ওখান থেকে কিন্তু আমরা জ্বর দিলাম, উঠে আসলাম। নৌকো এ মাথা তো ভর্তি, 4 বস্তা এ মাথা 2 বস্তা, ও মাথা 2 বস্তা কাঁকড়াও ভর্তি। শুধু নৌকোর যে কাঁচা মলম বলে আমাদের মলম দেওয়া থাকতো, সেই কাঁচা মলমে মাটি দিয়ে যাতে জল না ঢোকে, ওইগুলো নৌকো বেরিয়েছে, সেই নৌকো কেনিং দেয়। তো আজকের ঘটনাটি বন্ধুরা একদিকে মায়াবী ঘটনা, মায়াবী হরিণকে প্রোটেকশন দিচ্ছে বাঘিনী, আর বাঘ হরিণের ওপর অ্যাটাক করছে।
এদিকে একদিকে ডাকাত, একদিকে ফরেস্টার, চারিদিক দিয়ে জঙ্গল সম্পর্কে যে আজকের যে গল্পটা শুনলাম, বাস্তব জীবনে এটাই বাস্তব জীবন আমার। বাস্তব জীবনে যেই ঘটনাগুলো যত ঘটেছে যে মানুষটার সাথে, সে মানুষটা একেবারে আমার পাশে বসে আছেন, যে জঙ্গল সম্পর্কে যে ঘটনাগুলো আমরা শুনি, সেই ঘটনার অন্যতম সেরা ঘটনা এটা, যে ঈশ্বর চাইলেই সব হয়, সেটা কিন্তু এই ট্রিপে বুঝিয়েছে। যে ভগবানের উপরে কিছু নেই, ভগবানকে আমরা অনেকে বিশ্বাস করি, অনেকে বিশ্বাস করি না, সেটা আলাদা ব্যাপার, যে যার ব্যক্তিগত মতামত। কিন্তু যে মানুষগুলো ভগবানকে ভরসা করে, যে মানুষগুলো জঙ্গলের উপর ডিপেন্ড করে, সেই মানুষদের মুখ দিয়ে আজকের ঘটনা শোনা। তো আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকবেন। তো চলুন আজকের পর্ব এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।